আসসালামু আলাইকুম। শারজার মাঠে বাংলাদেশ ক্রিকেট হিস্টোরির সবচাইতে কালোতম অধ্যায়টি কিন্তু রচিত হয়ে গেছে, যেখানে আরব আমিরাত বাংলাদেশকে টি-20 সিরিজে হারিয়ে দিয়েছে। এর আগে বাংলাদেশ কিন্তু জিম্বাবুয়ের সাথে কিছুদিন আগেই আপনারা জানেন সিলেটে টেস্ট হেরেছে, আফগানিস্তানের কাছে হেরেছিল। কিন্তু আমার কাছে মনে হয় যে আরব আমিরাতের সাথে যে টি-20 সিরিজটা বাংলাদেশ আজকে হারলো, সেটা বাংলাদেশ ক্রিকেট হিস্টোরির সবচাইতে জঘন্যতম অধ্যায়। যদিও ক্রিকেটারদের এই বোধ কতটুকু আছে ভিতরে সেটা নিয়ে কিন্তু ডাউট থেকে যাচ্ছে। আরব আমিরাতকে কিন্তু অবশ্যই থ্যাংক জানাতেই হচ্ছে, তারা কিন্তু তাদের ক্রিকেট হিস্টোরির সেরা জয়টা নিয়ে মাঠ ছাড়লো। বাংলাদেশকে হারিয়ে তারা কিন্তু কোনো টেস্ট প্লেয়িং নেশনের বিরুদ্ধে সিরিজ জয়ের প্রথম কীর্তি করলো। এই জন্য তাদেরকে অবশ্যই এখানে সাধুবাদ জানাতেই হচ্ছে। আরব আমিরাত কিন্তু সব দিক থেকেই এই ম্যাচটাতে এগিয়ে থেকেই এই সিরিজ জিতলো। বাংলাদেশ যেখানে জঘন্যতম ব্যাটিং এর পরিচয় দিয়েছে, প্রথমে ব্যাট করতে নেমে এখানে 163 রান করতে পেরেছে। যদিও এখানে হচ্ছে শেষের দিকে গিয়ে যদিও আমাদের হচ্ছে দুই বোলার শরীফুল এবং একই সাথে হাসান মাহমুদ লাস্টের ওভারটাতে এখানে 26 রান না নিতে পারতেন, তাহলে হয়তো বা আমরা 160 রান কিন্তু পার করতে পারতাম না। একই সাথে এখানে ধন্যবাদ জানাতে হয় জাকের আলী অনিককে, তিনি কিন্তু অসাধারণ ব্যাট করেছেন। দেখেছি তার কিন্তু এখানে ইনজুরি কনসার্ন ছিল এবং ব্যথা নিয়ে কিন্তু তিনি পেনকিলার ট্যাবলেট খেয়েও মাঠে বাংলাদেশকে জিতানোর জন্য ব্যাট করে গেছে। তো তার প্রতি অবশ্যই আমরা কৃতজ্ঞ। কিন্তু বাকি যারা ব্যাট করেছে তারা কিন্তু তাদের দায়িত্বকে অবহেলা করেছে আমার কাছে মনে হয়। আজকেও কি লিটন দাস এখানে প্রেস ব্রিফিং বলবে যে শিশিরের কারণে এখানে বল গ্রিপ করতে পারেনি, এজন্য আমরা ম্যাচটা হেরে গেছি? আপনারা যখন ব্যাট করতে নেমেছিলেন তখনও কি শিশিরের কারণে ব্যাট করতে ভুলে গেছেন? আসলে এই সব অজুহাত বাদ দেন। আরো ভাবেন আপনার সাথে আপনারা হেরে যাবেন আর দেশের মানুষকে এইগুলা বুঝাবেন, এটা আসলে আমরা কোনোভাবেই মেনে নিতে পারবো না। এই ম্যাচটাতে আমি বলবো যে আপনাদের নিশ্চয় মনে আছে যে লাস্টের 5 ওভারে কিন্তু 53 রান প্রয়োজন ছিল আরব আমিরাতে, যেখানে কিন্তু তাদের 7টা উইকেট ছিল। যদি ওইখানটাতেও কিন্তু 50-50 ছিল বলে আমার কাছে মনে হয় ম্যাচটা। ওইখান থেকে আমরা আরো যদি একটা দুইটা উইকেট তুলে নিতে পারতাম তাহলে কিন্তু আমরা জর্জনের ফেভারিট থাকতাম। রিশাদ হোসেনের ওই 16তম ওভারে প্রথম বলে কিন্তু এখানে দারুণ একটা চান্স ক্রিয়েট করে বাংলাদেশ টিম, যেখানে কিন্তু তানজিদ হাসান তামিম ক্যাচটা মিস করে। এই ক্যাচ কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে এখন সহজ ক্যাচ, এর চেয়ে কঠিন ক্যাচও কিন্তু প্লেয়ারদেরকে নিতে দেখা যায়। তো বাউন্ডারি লাইনের কিন্তু কিছুটা আগেই ওই ক্যাচটা ওঠে। তো তার কিন্তু একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার এবং সিনিয়র প্লেয়ার হিসেবে কিন্তু কমন সেন্স থাকা উচিত ছিল যে বাউন্ডারি রোডটা আর কত দূরে। তিনি কিন্তু এই ক্যাচটা মিস করে বসেন এবং যেটা 4 হওয়ার কথা ছিল সেটা কিন্তু 6 বানিয়ে দেন। তো একটা ক্যাচ মিস হতেই পারে, কিন্তু এরপরে যে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখলাম, এটা আসলে মেনে নেওয়ার মতো কথা নয়। এরপরে যখন তাহিদ তাকে কিছু বলছিলেন তখন তিনি কিন্তু হাসি দিচ্ছিলেন। তো আমার কাছে মনে হয় আপনারা যদি ক্রিকেটটা খেলতে না পারেন তাহলে দেশের টাকা নষ্ট করা কোনো দরকার নেই। খেলাটা বাদ দিয়ে দেন ভাই। কিন্তু এইভাবে দেশের মানুষের 18 কোটি মানুষের ইমোশন নিয়ে খেললেন না দয়া করে। যদি ম্যাচ সিনারিওতে আসি, বাংলাদেশ আজকের ম্যাচে আনফরচুনেটলি টস হেরে যায়। ইউ এর ক্যাপ্টেন কিন্তু ওয়াসিম 3টা ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিং এ পাঠান। তো ব্যাটিং এ এখানে আমাদের পারভেজ হোসেন ইমনকে ইনক্লুড করা হয়। প্রথম ম্যাচে দারুণ সেঞ্চুরির পরে দ্বিতীয় ম্যাচে তাকে কি কারণে যেন ড্রপ করা হয়। তো এই ম্যাচে কিন্তু 0 রানেই প্রথম বলে ধ্রুবের বলে আউট হয়ে যান। তানজিদ তামিম কিন্তু এই ম্যাচটাতে ভালো ব্যাট করেন, 18 বলে 40 রান করেন, কিন্তু তাকে কেউই যোগ্য সঙ্গ দিতে পারেননি। এখানে লিটন দাস 14 রান করে আউট হয়ে যান এবং তার আউট হওয়ার ধরনটা বরাবরই বাজে ছিল। তো এরকম একজনকে যদি আপনার টি-20 ক্যাপ্টেন বানিয়ে রাখেন তাহলে সেই টিমের কাছ থেকে কি আশা করতে পারেন? ওইবারে কিন্তু তাহিদ হৃদয় 0 রান করে আউট হয়ে যান এবং হায়দার আলী ওইবারে কিন্তু মেডেন নেন। হায়দার আলীকে দেখে মনে হচ্ছিল যে মুরালি ধরন অথবা সেনোয়ানের থেকে বড় কোনো বোলার হয়ে গেছেন তিনি। বাংলাদেশের ব্যাটসম্যানরা কিন্তু তাকে কোনোভাবে পিক করতে পারেনি এবং তিনি কিন্তু 4 ওভার বল করে 3টা উইকেট তুলে নেন। একই সাথে এখানে শামীম ও দ্রুত আউট হয়ে যান, রিশাদ হোসেনও কিন্তু 16 রানে ফিরে যান। শেষের দিকে যে গিয়ে যেটা বললাম যে এখানে কিছুটা মান বাঁচান আমাদের হচ্ছে জাকের আলী অনিক, তিনি 41 রান ইনিংস খেলেন এবং শেষে দুই যে বলার রয়েছে আমাদের হাসান মাহমুদ 26 এবং এখানে শরীফুল ইসলাম 16 রানের সুবাদে কিন্তু 162 আমরা বোর্ডে দাঁড় করাতে পারি। তো এই রানটা কিন্তু যথেষ্ট মনে হচ্ছিল না, কারণ 191 রান বাংলাদেশ প্রথম টি-20 করে জয় পেয়েছিল, কিন্তু দ্বিতীয় টি-20 205 করেও কিন্তু আমরা হেরে যাবে ম্যাচটা। তো 163 রানে তারপরেও কিন্তু এখানে মোহাম্মদ ওয়াসিমের উইকেটটা তুলে নেয় শরীফুল। ওয়াসিম আপনারা জানেন প্রথম দুইটা ম্যাচে কিন্তু 50 প্লাস স্কোর করে, তো তার উইকেটটা
তুলে নিয়ে কিছুটা ভালোর দিকে এগোলো। এরপরে কিন্তু এখানে আমরা দেখেছি যে জোহাইব কিছু দারুণ শট দেন। জোহাইবকে কিন্তু এখানে রিশাদ হোসেন বোল্ড আউট করে দেন। এরপরে কিছুটা ম্যাচে ফেরার চেষ্টা করলেও শেষের দিকে গিয়ে কিন্তু এখানে দেখেছি যে আসিফ আলীর বিধ্বংসী ব্যাটিং এ কিন্তু বাংলাদেশ আসলে কোনোভাবেই এখানে টিকতে পারলো না। সারাফও কিন্তু দারুণ সঙ্গ দেন তাকে। ৬৮ রানের হারনামানা ইনিংস খেলেন এবং এই ইনিংসের কারণে কিন্তু বাংলাদেশ ম্যাচটা হেরে যায় এবং তিনিও প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন এবং তাদের ক্যাপ্টেন মোহাম্মদ ওয়াসিম কিন্তু প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হলেন। তো এই ক্রিকেট খেলে আমার কাছে মনে হয় আরব আমিরাত কেন উগান্ডার বিরুদ্ধে বাংলাদেশ জিততে পারবে না। আমাদের কিন্তু পাকিস্তানের বিপক্ষে সামনে সিরিজ রয়েছে। তো ওই সিরিজে বাংলাদেশের আসলে কতটা ভালো করতে পারে সেই বিষয়ে আসলে সন্দেহ থেকে যাচ্ছে। তো বাংলাদেশ ক্রিকেটের এই অধঃপতনের কারণ কি আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং বাংলাদেশ ক্রিকেট কি আজ ধ্বংসের পথে? আমার কিন্তু ঠিক তেমনটাই মনে হচ্ছে। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।